আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড এর ষোড়শ বা ১৬তম পর্ব। হকারের ভেতরে কেবিনে বসে ল্যাংডন সোফির দিকে তাকিয়ে বলল, তুমি চুপ করে আছো? ক্লান্ত লাগছে, সে জবাব দিল। আর কবিতাটা আমি জানি না। ল্যাংডন একই রকম ভাবছিল। ইঞ্জিনের শব্দ আর প্লেনটার মৃদুমন্দ ঝাঁকি সম্মোহনের মতো লাগছে তার কাছে। তার মাথার যে জায়গাটাতে পাদ্রি আঘাত করেছিল সেখানে এখনও ব্যথা করছে। টিবিং প্লেনের পেছনের দিকে গেছে। ল্যাংডন সিদ্ধান্ত নিল এই একাকী মুহূর্তের সুযোগে তার মনে যে কথাটা খেলে যাচ্ছে সেটা সোফিকে বলবে। আমার মনে হয় তোমার দাদু কেন আমাকে সাথে জুড়ে দিয়েছেন সেটা অংশ তো আমি জানি। মনে হয় কিছু একটা আছে যা তিনি চেয়েছেন আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। হলি গ্রেলির ইতিহাস আর ম্যারি ম্যাগদালিনি কি যথেষ্ট নয়? ল্যাংডন কি বলবে ভেবে পেল না। তোমার সাথে তার সমস্যাটা, যে কারণে তুমি 10 বছর ধরে তার সাথে কথা বলনি, আমার মনে হয় তিনি হয়তো আশা করেছিলেন আমি সেই ব্যাপারটা তোমার কাছে ব্যাখ্যা করতে পারবো। সোফি তার সিটে নড়ে চড়ে বসল। আমি তোমাকে বলিনি কেন আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল। ল্যাংডন খুব সাবধানে তার চোখের দিকে তাকাল। তুমি একটা যৌনাচারের দৃশ্য দেখেছিলে, তাই না? সোফি খুবই অবাক হলো। তুমি সেটা কিভাবে জানলে? সোফি, তুমি আমাকে বলেছিলে তুমি এমন কিছু দেখেছিলে যাতে তোমার স্থির বিশ্বাস হয়েছিল তোমার দাদু সিক্রেট সোসাইটির একজন সদস্য। আর তুমি যাই দেখে থাকো সেটা তোমাকে এতটাই ব্যথিত করেছিল যে তার সাথে তুমি এরপর থেকে কথা বলা বন্ধ করে দিয়েছিলে। আমি সিক্রেট সোসাইটি সম্পর্কে বেশ ভালোই জানি। তুমি কি দেখেছো সেটা অনুমান করার জন্যে ডা ভিঞ্চির মস্তিষ্কের দরকার হয় না। সোফি চেয়ে রইল। সেটা কি বসন্তকালে ছিল? ল্যাংডন জিজ্ঞেস করল। দিনরাত যখন সমান থাকে সে সময়টার কাছাকাছি, মার্চের মাঝামাঝি। সোফি জানলার বাইরে চেয়ে রইল। আমি বসন্তের ছুটিতে বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলাম। একটু আগেভাগেই বাড়িতে এসেছিলাম। তুমি এ ব্যাপারে আমাকে বলতে চাও? আমি বলবো না। সে আচমকা ল্যাংডনের দিকে ঘুরে তাকালো। তার চোখে আবেগের বহিঃপ্রকাশ। আমি কি দেখেছি আমি জানি না। নারী পুরুষ উভয় ছিল সেখানে। একটু সময় নিয়ে সে মাথা নেড়ে সায় দিল। সাদা আর কালো পোশাক পরা ছিল। সে চোখ মুছে মাথা নাড়ল। মনে হলো এবার হয়তো খুলে বলবে। মেয়েরা সাদা গাউন আর সোনালি জুতা পরা ছিল। তাদের হাতে ছিল সোনালি রঙের গোলক। পুরুষেরা কালো পোশাক আর কালো জুতা পরা ছিল। ল্যাংডন তার আবেগটা প্রশমিত করল। তারপরেও সে বিশ্বাস করতে পারল না এসব সে কি শুনছে। সোফি নেবু ঘটনাচক্রে 2000 বছরের পুরনো একটি পবিত্র আচার অনুষ্ঠান প্রত্যক্ষ করেছে। মুখোশ ছিল? সে জিজ্ঞেস করল। নিজের কণ্ঠটা শীতল রাখার চেষ্টা করল। হ্যাঁ, সবারই মুখোশ ছিল। সাদাগুলো মেয়েরা, কালোগুলো পুরুষের। ল্যাংডন এই অনুষ্ঠানটি সম্পর্কে বইপত্রে পড়েছে। এর আধ্যাত্মিক শেকড়টাও সে বোঝে। এটাকে বলে হায়ারস গামোস। সে আস্তে করে বলল, প্রায় 2000 বছরের পুরনো। মিশরীয় যাজক আর যাজিকারা এটা নিয়মিতভাবেই পালন করত নারীর পুনরুৎপাদন ক্ষমতাকে উদযাপন করার জন্য। সে একটু থেমে তার দিকে ঝুঁকল। আর তুমি যদি কোনো ধরনের প্রস্তুতি ছাড়া এটার আসল অর্থ না বুঝে হায়ারস গামোস প্রত্যক্ষ করে থাকো, তবে আমি অনুমান করতে পারি সেটা খুব যন্ত্রণাদায়কই ছিল। সোফি কিছুই বলল না। হায়ারস গামোস হলো একটি গ্রিক শব্দ। সে আবারও বলতে লাগল, এর অর্থ পবিত্র বিয়ে। যে জিনিস আমি দেখেছি সেটা কোনো বিয়ে ছিল না। মিলন অর্থে বিয়ে। সোফি, তুমি বলতে চাচ্ছ যৌন মিলন অর্থে? না, সোফি বলল। তার অলিভ রঙের চোখ ল্যাংডনকে বাজিয়ে দেখছে। ল্যাংডন পাল্টা জবাব দিল, তো হ্যাঁ, বললে সেরকমই মনে হয়। কিন্তু আজকে আমরা যেভাবে ব্যাপারটা বুঝি সেরকমভাবে নয়। সে ব্যাখ্যা করল। যদিও সোফি দৃশ্যত একটা যৌনাচারের অনুষ্ঠান প্রত্যক্ষ করেছে, কিন্তু হায়ারস গামোসের সাথে যৌনাকাঙ্ক্ষার কোনো ব্যাপার স্যাপার নেই।
এটা আধ্যাত্মিক কাজ। ঐতিহাসিকভাবে যৌন মিলনকে দেখা হতো নারী পুরুষের ঈশ্বর অভিজ্ঞতা হিসেবে। প্রাচীনকালে বিশ্বাস করা হতো পুরুষ আত্মিক দিক থেকে অসম্পূর্ণ, যতক্ষণ না তার নারী অভিজ্ঞতা না হয়। নারী আর পুরুষের দৈহিক মিলনের মাধ্যমে পুরুষ সম্পূর্ণতা অর্জন করে, অবশেষে অর্জন করে জেনোসিস বা স্বর্গীয় জ্ঞান। আইসিসের সময় থেকে যৌনাচার অনুষ্ঠানগুলোকে মানুষের মর্ত থেকে স্বর্গের একমাত্র সেতু হিসেবে বিবেচনা করা হতো। নারী সংসর্গে ল্যাংডন বলল, মানুষ এক ধরনের অতি উত্তেজনাকর মুহূর্ত অর্জন করে যখন তার মন সম্পূর্ণ শূন্য হয়ে পড়ে আর সে দেখতে পায় ঈশ্বরকে। সোফিকে খুবই সন্দেহগ্রস্ত বলে মনে হলো। প্রার্থনা হিসেবে সঙ্গম? ল্যাংডন কিছুই বলল না, যদিও সোফির কথাটা একদম ঠিক। দৈহিকভাবে বীর্যস্খলনের মুহূর্তে পুরুষের সমস্ত চিন্তা ভাবনা কয়েক মুহূর্তের জন্য শূন্য হয়ে যায়। একটি সাময়িক সংক্ষিপ্ত সময়ের মানসিক শূন্যতা, একটা স্বচ্ছ মুহূর্ত যখন ঈশ্বর তার কাছে আবির্ভূত হতে পারে। ধ্যান সাধক গুরুরা এই অবস্থা অর্জন করে কোনো রকম যৌন সঙ্গম ছাড়া, আর নির্বাণকে প্রায়শই অন্তহীন পুলক হিসেবে বর্ণনা করা হয়। সোফি, ধীর কণ্ঠে ল্যাংডন বলল, এটা মনে রাখা খুবই জরুরি যে প্রাচীনকালের লোকেরা যৌনতা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি পোষণ করত তা আমাদের আজকের দিনের ঠিক বিপরীত। যৌনতা নতুন জীবন আনে, চূড়ান্ত অলৌকিক, আর অলৌকিক কেবলমাত্র ঈশ্বরই করতে পারেন। নারীর এই নতুন জীবন উৎপাদন করার ক্ষমতার জন্যেই তাকে পবিত্র জ্ঞান করা হয় একজন ঈশ্বর হিসেবে। যৌন মিলন হল মানবিক আত্মার দুই অর্ধেকের সশ্রদ্ধ মিলন, নারী এবং পুরুষ, যার ভেতর দিয়ে পুরুষ তার আধ্যাত্মিকতার পূর্ণতা পায় এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারে। তুমি যা দেখেছ সেটা যৌনতা সম্পর্কিত নয়, আধ্যাত্মিকতা সম্পর্কিত। হায়ারোগামস আচার অনুষ্ঠানটা কোনো বিকৃত যৌনাচার নয়, এটা খুবই পবিত্র একটি অনুষ্ঠান। তার কথাগুলো সোফির স্নায়ুতে গিয়ে আঘাত করল বলে মনে হলো। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো আবার। জামার আস্তিন দিয়ে সেগুলো মুছে ফেলল সে। ল্যাংডন সোফিকে কিছুটা সময় দিল। স্বীকার করতেই হবে, ঈশ্বরের পথ হিসেবে সঙ্গমের ধারণাটি প্রথম শুনলে ভিমড়ি খাবার জোগাড় হয়। ল্যাংডনের ইহুদি ছাত্রেরা সবসময় হতবুদ্ধিকর হয়ে পড়ত যখন ল্যাংডন তাদেরকে প্রথম বলতো যে প্রথম দিকের ইহুদি ঐতিহ্যে যৌনাচার ধর্মীয় অনুষ্ঠান ছিল, মন্দিরের অভ্যন্তরেই, অন্য কোথাও নয়। তখনকার সময়ে ইহুদিরা বিশ্বাস করত পবিত্রতম সোলেমান মন্দিরটা শুধুমাত্র ঈশ্বরের ঘরই নয়, বরং সেটা তার শক্তিশালী সমকক্ষ নারী শেকিনারও ঘর। পুরুষেরা আধ্যাত্মিকতা সম্পন্ন করতে মন্দিরের যাজিকাদের কাছে আসত, অথবা হায়ারস ডুলেদের কাছে। তাদের সাথে তারা সঙ্গম করে স্বর্গীয় অভিজ্ঞতা লাভ করত শারীরিক মিলনের মধ্য দিয়ে। ইহুদি টেট্রাগ্রামাটন YHWH, ঈশ্বরের পবিত্র নাম, আসলে এসেছে জিহোভা থেকে। এটি হল পুরুষ জাহ এবং ইভ বা হাওয়ার প্রাক হিব্রু নাম হাওয়ার সম্মিলিত রূপ। প্রথম দিকে ল্যাংডন কোমল কণ্ঠে ব্যাখ্যা করল, যৌনতাকে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে মানুষের ব্যবহার করাটাকে ক্যাথলিক চার্চ তাদের শক্তি কেন্দ্রের জন্য হুমকি হিসেবে মনে করেছিল। ঈশ্বরের সাথে সংযোগের একমাত্র মাধ্যম হিসেবে স্বঘোষিত চার্চের জন্যে এটা অস্বস্তিকরই ছিল। তাই সঙ্গত কারণেই তারা যৌনতাকে শয়তানি কাজ বলে প্রতিষ্ঠিত করার জন্যে কঠোর পরিশ্রম করেছে। এর ফলে তারা এই কাজটাকে মহাপাপ বলে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। অন্যান্য প্রধান প্রধান সব ধর্ম একই কাজ করেছে। সোফি চুপ করে রইল, কিন্তু ল্যাংডন আজ করতে পারল সে তার দাদুকে ভালোভাবে বুঝতে শুরু করেছে। পরিহাসের বিষয় হলো, ল্যাংডন ঠিক এই লেকচারটাই এই সেমিস্টারের শ্রেণীকক্ষে দিয়েছিল। যৌনতার ব্যাপারে আমরা দ্বন্দ্বে ভুগি, সেটা কি অবাক করা ব্যাপার না? সে তার ছাত্রদের জিজ্ঞেস করেছিল। আমাদের প্রাচীন ঐতিহ্য আর শরীরবৃত্তীয় বিজ্ঞান বলে যে যৌনতা স্বাভাবিক একটি ব্যাপার, আধ্যাত্মিক পূর্ণতার এক চমকপ্রদ পথ। তারপরও আধুনিক ধর্মগুলো এটাকে একটা লজ্জাজনক কাজ বলে ঘোষণা দিয়েছে। আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যৌন আকাঙ্ক্ষাকে ভয় করতে, সেটা নাকি শয়তানের কাজ। ল্যাংডন ঠিক করল সে আর তার ছাত্রদেরকে এই কথাটা বলে ভেবাচাকা খাওয়াবে না যে পৃথিবীব্যাপী 1 ডজনেরও বেশি সিক্রেট সোসাইটি, যাদের অনেকে খুবই প্রভাবশালী, এখনও যৌনাচার অনুষ্ঠান পালন করে থাকে প্রাচীন ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্যে। আইস হোয়াইট শার্ট ছবিতে অভিনেতা টম ক্রুজের চরিত্রটি
অতি অভিজাত ম্যানহাটনবাসীদের একটি গোপন সম্মেলনে ঢুকে পড়ে হায়ারস গামস প্রত্যক্ষ করে ফেলে। দুঃখজনক হলো যে বেশিরভাগ চলচ্চিত্রকারই ব্যাপারটাকে ভুলভাবে উপস্থাপন করে থাকে। প্রফেসর ল্যাংডন, একজন ছাত্র পেছনের বেঞ্চ থেকে হাত তুলে বলল। তার কণ্ঠ শুনে মনে হলো সে খুব আশাবাদী। আপনি কি বলতে চাচ্ছেন যে চার্চে না গিয়ে আমাদের বেশি বেশি সঙ্গম করা উচিত? ল্যাংডন মুখ টিপে হাসল। হার্ভার্ডের পার্টি থেকে সে জানতে পেরেছে এসব ছেলেপেলেরা যথেষ্ট পরিমাণে সঙ্গম করে থাকে। ভদ্রমহোদয়গণ, সে বলেছিল, জানত সে খুব নাজুক অবস্থায় আছে। আমি কি আপনাদেরকে একটা উপদেশ দিতে পারি? প্রাক বিবাহ সঙ্গমকে উৎসাহিত না করে এবং আপনারা সবাই এক একজন কুমার বা ফেরেশতা এটা মনে না করেই আমি আপনাদেরকে আমাদের যৌন জীবন নিয়ে একটা উপদেশ দেব। সব ছাত্র সামনের দিকে ঝুঁকে পড়ল, শোনার জন্য উদ্গ্রীব তারা। এরপর আপনারা মেয়েদের সাথে সময় কাটানোর মুহূর্তে নিজেদের মনকে জিজ্ঞেস করে দেখবেন, যদি আপনারা যৌনতাকে আধ্যাত্মিক বা মরমী হিসেবে না খুঁজে পান, তবে নিজেদেরকে চ্যালেঞ্জ করে খুঁজে পাবেন সেই স্বর্গীয় স্ফুলিঙ্গটি, যা মানুষ কেবলমাত্র পবিত্র নারীদের সাথে মিলিত হবার মধ্যে দিয়ে অর্জন করে থাকে। মেয়েরা মুচকি হেসে মাথা নাড়ল আর ছেলেরা একে অন্যের দিকে ইঙ্গিতপূর্ণভাবে তাকালো। ল্যাংডন দীর্ঘশ্বাস ফেলেছিল। কলেজের ছেলেগুলো এখনও বাচ্চা ছেলে রয়ে গেছে। প্লেনের জানলায় মাথাটা ঠেকাতেই সোফির কপালে ঠান্ডা অনুভূত হলো। সে শূন্যে চেয়ে রইল। এইমাত্র ল্যাংডন তাকে যা বলেছে সেটা বোঝার চেষ্টা করছে। সে এক ধরনের অনুশোচনায় আক্রান্ত হল। 10টি বছর। সে একগাদা চিঠির কথা ভাবল, যেগুলো সে কোনোদিন খুলে পড়েনি। চিঠিগুলো তার দাদু পাঠিয়েছিল। আমি রবার্টকে সবই বলবো। জানলা থেকে মাথাটা না সরিয়েই সে কথা বলা শুরু করল, ধীরে ধীরে আর ভয়ার্ত কণ্ঠে। সেই রাতে কি ঘটেছিল সেই কথাটা বলা শুরু করতেই তার মনে হলো সে অতীতে ফিরে গেছে, তার দাদু নরম্যান্ডির সেতুতে। ফাঁকা বাড়িটাতে খুঁজতে খুঁজতে নিচ থেকে কিছু কণ্ঠ শুনতে পেয়েছিল। তারপর লুকানো দরজাটা খুঁজে পেল সে। পাথরের সিঁড়িটা দিয়ে নিচে নেমে গেল। মাটির নিচে গুহার মতো সেই জায়গাটা। সেটা ছিল মার্চ মাস। সিঁড়ির নিচে অন্ধকার জায়গাটা থেকে লুকিয়ে লুকিয়ে সে দেখতে পেয়েছিল কমলা রঙের মোমবাতির আলোতে কতগুলো আগন্তুক গুনগুন করে গান গাইছে। আমি স্বপ্ন দেখছি, সোফি নিজেকে বলেছিল। এটা স্বপ্ন, তাছাড়া আর কি? নারী আর পুরুষেরা সামনে পেছনে দুলছে, কালো সাদা কালো সাদা। নারীদের হাতে সোনালি গোলক ধরা, আর তারা গুনগুন করে গাইছে একসাথে। শুরুতে আমি তোমাদের সাথেই ছিলাম, সব পবিত্র ভোরেই। আমি তোমাকে জঠরে ধারণ করেছি দিন শুরুর আগেই। মেয়েরা তাদের গোলকগুলো নিচে নামালেই পুরুষেরা সবাই পিছু হটে যাচ্ছে, আর ওপরে ওঠাতেই আবার সামনে এসে পড়ছে। তারা চারিদিকে গোল হয়ে আছে, আর সামনের দিকে কিছু একটার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কণ্ঠগুলো আরো জোরে জোরে শোনা গেল এবার, উচ্চ কণ্ঠ আর দ্রুত। নারীকে যে ধারণ করে আছে সে হলো প্রেম, মেয়েরা বলল। হাতে ধরা গোলকগুলো আবারও তুলে ধরল। পুরুষেরা জবাব দিল। তার স্থায়ী নিবাস হলো অমরত্বে। গুঞ্জনটা আবারও বাড়ল, এবার বজ্রপাতের মতো শোনালো, দ্রুত। অংশগ্রহণকারীরা সামনে এগিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তেই সোফি দৃশ্যটা দেখতে পেয়েছিল। মাঝখানে একটা নিচু বেদিতে একজন লোক শুয়ে আছে। সে সম্পূর্ণ নগ্ন, কালো একটা মুখোশ পরে উপর হয়ে আছে। সোফি সঙ্গে সঙ্গেই চিনতে পারল কাঁধের জন্মদাগটা দেখে। সে প্রায় চিৎকার করে উঠল, গ্র্যাপিয়া! এই দৃশ্যটা ছিল সোফির চিন্তারও বাইরে, কিন্তু তার চেয়েও বেশি কিছু তার জন্য অপেক্ষা করছিল। তার দাদুর 2 পায়ের ফাঁকে সাদা মুখোশ পরা একজন নগ্ন নারী। তার শরীরটা ছিল বেশ নাদুস নুদুস। গুঞ্জনের সাথে ছন্দের তালে তালে শরীর দোলাচ্ছিল। সোফির দাদুর সাথে সঙ্গম করছিল সে। সোফি ঘুরে দৌড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। বৃত্তাকারে অংশগ্রহণকারীরা মনে হলো এবার গান গাইতে শুরু করেছে। গুঞ্জনটা বাড়তে বাড়তে আচমকা একটা গর্জন হলো। পুরো ঘরটা যেন উত্তেজনার শীর্ষ সুখে ফেটে পড়ল। সোফি দম নিতে পারছিল না। সে নীরবে ওখান থেকে বের হয়ে গাড়ি চালিয়ে প্যারিসে ফিরে এসেছিল। চার্টার করা বিমানটা যখন সবেমাত্র মোনাকো অতিক্রম করল, তখন আরিঙ্গারোসা দ্বিতীয়বারের মতো ফসের সাথে ফোনে কথা বলছিলেন।
তিনি এয়ার সিকনেস ব্যাগটা হাতে তুলে নিলেন, কিন্তু তার মনে হলো বমি করলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। কোনো রকমে বিমানটা থামুক। ফসের নতুন সংবাদটা মনে হচ্ছে দুর্বোধ্য। অবশ্য আজ রাতে সব কিছুই তো দুর্বোধ্য হয়ে উঠছে। এসব হচ্ছে কি? সব কিছুই যেন হাত ফসকে বের হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। সাইলাসকে জড়িত করে পেলাম কি? আমি বা জড়িত হয়ে পেলাম কি? টালমাটাল পায়ে আরিঙ্গারোসা ককপিটের দিকে হেঁটে গেলেন। আমার গন্তব্যস্থল বদলানোর প্রয়োজন। পাইলট পেছনে ফিরে তাকালো। আপনি ঠাট্টা করছেন, তাই না? না, আমাকে এখনই লন্ডনে যেতে হবে। ফাদার, এটা চার্টার বিমান, কোনো ট্যাক্সি ক্যাব না। আমি আপনাকে এই জন্য বাড়তি টাকা দেব। কত চান? লন্ডন এখান থেকে মাত্র 1 ঘন্টার পথ। তো ফাদার, এটা টাকার প্রশ্ন নয়, অন্য কারণও রয়েছে। 10,000 ইউরো এক্ষুনি দেব। পাইলট বিস্ময়ে তার দিকে চেয়ে রইল। কত? কোন ধরনের পাত্রী এই পরিমাণ টাকা বহন করে? আরিঙ্গারোসা তার কালো ব্রিফকেসটার কাছে গিয়ে সেটা খুলে একটা বন্ড বের করে পাইলটের হাতে বন্ডটা তুলে দিলেন। এটা কি? পাইলট জানতে চাইল। 10,000 ইউরোর বন্ড, ভ্যাটিকান ব্যাংক থেকে তোলা। পাইলট সন্দেহের দৃষ্টিতে তাকালো। এটা নগদ টাকার সমপরিমাণ। না, নগদই চাই। বন্ডটা ফিরিয়ে দিয়ে পাইলট বলল। আরিঙ্গারোসার নিজেকে খুব দুর্বল বলে মনে হলো। এটা জীবন মরণ সমস্যা। আপনি অবশ্যই আমাকে সাহায্য করবেন। আমার লন্ডন যেতেই হবে। পাইলট বিশপের হাতের আঙুলে সোনার আংটিটার দিকে তাকালো। আসল হীরার? আরিঙ্গারোসা আংটিটার দিকে তাকালেন। এটা আমি হাতছাড়া করতে পারবো না। পাইলট কাঁধ ঝাঁকিয়ে নিজের কাজে ফিরে গেল। আরিঙ্গারোসা গভীর দুঃখবোধে আক্রান্ত হলেন। তিনি আংটিটার দিকে আবারও তাকালেন। অনেকক্ষণ পর আঙুল থেকে আংটিটা খুলে পাইলটের সামনে প্যানেলের উপর সেটা রাখলেন। আরিঙ্গারোসা ককপিট থেকে দ্রুত বের হয়ে এসে নিজের সিটে গিয়ে বসলেন। 15 সেকেন্ড পরে পাইলট যে গতিপথ বদলাচ্ছে সেটা তিনি টের পেলেন। তারপরেও আরিঙ্গারোসা খুব লজ্জিত বোধ করলেন। একটা অসাধারণ পরিকল্পনা এখন অনেকটা তাসের ঘরের মতোই ভেঙে পড়ছে। এর শেষটা দৃষ্টিসীমার মধ্যে কোথাও দেখা যাচ্ছে না। ল্যাংডন দেখতে পেল হায়ারোগামোসের কথাটা শুনে সোফি এখনও থিত হতে পারেনি। আর তার নিজের বেলায় ল্যাংডনও কথাটা জানতে পেরে রোমাঞ্চ অনুভব করছে। এজন্য নয় যে সোফি ওই আচার অনুষ্ঠান প্রত্যক্ষ করেছে, বরং রোমাঞ্চকর ব্যাপার হলো তার নিজের দাদুই ছিলেন সেই অনুষ্ঠানের প্রধান অংশগ্রহণকারী, প্রায়রি অফ সায়নের গ্র্যান্ড মাস্টার। খুবই বিখ্যাত লোকেদের সংগঠন। দ্য ভিঞ্চি, বেত্তিচেল্লি, আইজাক নিউটন, ভিক্টর হুগো, জ্যাক অক্তো, জ্যাকসনিয়ে। আমি জানি না তোমাকে আর কি বলতে পারি, ল্যাংডন বলল আস্তে করে। সোফির চোখ দুটো এখন গভীর সবুজ দেখাচ্ছে, অশ্রুসিক্ত। তিনি আমাকে নিজের মেয়ের মতো লালন পালন করেছেন। ল্যাংডন তার আবেগটা বুঝতে পারল। খুবই করুণ, গভীর আর সুদূরের। সোফি নেভু এখন তার দাদুকে সম্পূর্ণ নতুন আলোয় দেখতে পাচ্ছে। বাইরে ভোর হচ্ছে খুব দ্রুত। নিচের পৃথিবী এখনো অন্ধকারে ডুবে আছে। কিছু খাবেন মাই ডিয়ার? টিবিং উৎফুল্ল হয়ে তাদের সাথে যোগ দিলেন। সঙ্গে করে নিয়ে এসেছেন কোক আর ওল্ড ক্র্যাকার্স। খাবারগুলো খুব বেশি পরিমাণে নেই বলে তিনি ক্ষমা চাইলেন। আমাদের পাদ্রী বন্ধু এখনও কথা বলছে না, তিনি খুশিতে বললেন। তাকে সময় দিন। একটা ক্র্যাকার কামড় দিতে দিতে তিনি কবিতাটার দিকে তাকালেন। তো কোনো কিছু পেলেন? সোফির দিকে তাকিয়ে বললেন, আপনার দাদু আমাদেরকে কি বলতে চাচ্ছেন? এই সমাধিফলকটা আবার কোথায়, যা টেম্পলার কর্তৃক প্রশংসিত? সোফি মাথা ঝাঁকালো, নীরব রইল। টিবিং যখন কবিতার মধ্যে ডুব মারলেন, ল্যাংডন তখন একটা কোকের ক্যান খুলে চুমুক দিতে দিতে জানলার দিকে তাকালো। তার চিন্তাভাবনাগুলো গুপ্ত আচার অনুষ্ঠান আর কোডের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। টেম্পলারদের কর্তৃক প্রশংসিত একটা সমাধি ফলকই হলো চাবি। সে বড় একটা চুমুক দিল কোকের ক্যানে। টেম্পলারদের কর্তৃক প্রশংসিত একটা সমাধি ফলক। কোকটা খুব গরম। ল্যাংডন নিচের দিকে তাকিয়ে দেখল ইংলিশ চ্যানেলটা। আর বেশি দেরি নেই এখন। টেম্পলারদের কর্তৃক প্রশংসিত একটা সমাধি ফলক। প্লেনটা যখন আবার মাটির উপরে উঠতে লাগলো, তখন তার মনে হুট করে একটা আলোর ছটা খেলে গেল। আপনারা এটা বিশ্বাস করতে পারবেন না, সে অন্যদের দিকে ঘুরে কথাটা বলল। টেম্পলারদের সমাধি ফলকটা আমি বের করে ফেলেছি। টিবিংয়ের চোখ দুটো গোল হয়ে গেল।
আপনি জানেন সমাধি ফলকটা কোথায়? ল্যাংডন হাসল। কোথায় না, বলুন কি? সোফি শোনার জন্য সামনের দিকে ঝুঁকল। আমার মনে হয় সমাধি ফলকটা আসলে আক্ষরিক অর্থে একটা স্টোনহেডকে নির্দেশ করেছে। নিজের উত্তেজনাকে প্রশমিত করে ল্যাংডন ব্যাখ্যা করল, এটা কোনো সমাধি ফলক নয়, একটা পাথরের মাথা। টিবিং জানতে চাইল। সোফিকেও খুব দ্বিধাগ্রস্ত বলে মনে হলো। লেই, ল্যাংডন বলল, ইনকুইজিশনের সময় চার্চ নাইট টেম্পলারদের সব ধরনের ধর্মবিরুদ্ধ কাজের জন্য অভিযুক্ত করেছিল, ঠিক? ঠিক। সবগুলো বানোয়াট অভিযোগ এনেছিল। সমকামিতা, ক্রুশের উপর প্রস্রাব করা, শয়তান পূজা, আরও অনেক কিছু। আর সেই তালিকায় ভুয়া মূর্তি পূজাও ছিল, ঠিক? নির্দিষ্ট করে বলতে গেলে চার্চ টেম্পলারদেরকে গোপনে খোদাই করা পাথরের উপাসনা করার জন্য অভিযুক্ত করেছিল, যা ছিল প্যাগানদের ঈশ্বর। বাফোমেট, টিবিং উচ্চস্বরে বললেন, হায় আমার ঈশ্বর! রবার্ট, আপনি ঠিকই বলেছেন, একটা পাথরের মাথা টেম্পলারদের কর্তৃক প্রশংসিত। ল্যাংডন খুব দ্রুত সোফিকে ব্যাখ্যা করে বোঝালো, বাফোমেট হল প্যাগানদের উর্বরতার দেবতা, পুনরুৎপাদনের শক্তির সাথে সংশ্লিষ্ট। ভেড়া অথবা ছাগলের মাথা হল বাফোমেটের প্রতীক। টেম্পলাররা বাফোমেটকে সম্মান দেখানোর জন্যে পাথরের একটা রেপ্লিকাকে বৃত্তাবদ্ধ হয়ে প্রার্থনা করত। বাফোমেট অনুষ্ঠানটা, টিবিং রহস্য করে বললেন, যৌনমিলনের সৃষ্টিশীল জাদুকে সম্মান জানানোর জন্য করা হতো। কিন্তু পোপ ক্লেমেন্তো সবাইকে বোঝাতে সক্ষম হয়েছিল যে বাফোমেটের মাথাটা আসলে শয়তানের মাথা। পোপ বাফোমেটের মাথাটাকে টেম্পলারদের বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। ল্যাংডন একমত পোষণ করল, চার্চ বাফোমেটকে শয়তান হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, যদিও সেটা সম্পূর্ণ তো নয়। ঐতিহ্যবাহী আমেরিকান থ্যাঙ্কসগিভিং টেবিলে এখন প্যাগান শিংওয়ালা উর্বরতার প্রতীকটি থাকে। কর্নুকোপিয়া হল বাফোমেটেরই একটি প্রতিরূপ। বাফোমেটের শিংটা ভি চিহ্ন হিসেবে বদলে গেছে, যা বিজয়সূচক চিহ্ন হিসেবে সারা বিশ্বে পরিচিত। হ্যাঁ হ্যাঁ, টিবিং উত্তেজনায় বললেন, কবিতাটা যা বলা হয়েছে সেটা বাফোমেটকে নির্দেশ করে, টেম্পলারদের কর্তৃক প্রশংসিত একটি পাথরের মাথা। ঠিক আছে, সোফি বলল, কিন্তু বাফোমেট যদি টেম্পলার কর্তৃক প্রশংসিত পাথরের মাথা হয়ে থাকে, তবে আমাদের নতুন একটা সমস্যা দেখা দেবে। সে ক্রিপ্টেক্সের ডায়ালের দিকে ইঙ্গিত করল। বাফোমেটের 8টি অক্ষর, আমাদের চাই মাত্র 5টি। টিবিং দাঁত বের করে হাসলেন। মাই ডিয়ার, এখানেই দরকার হয়ে পড়ে অ্যাডভার্স শিফারের ভূমিকা। ল্যাংডন খুবই অভিভূত হল। টিবিং হিব্রু ভাষার 22টি অক্ষরের সবগুলোই লিখে ফেললেন, আলেফ বেই, একবারে স্মৃতি থেকে। তিনি হিব্রু অক্ষরের বদলে সেগুলো সমকক্ষ রোমান অক্ষরগুলো ব্যবহার করলেন। অক্ষরগুলো তিনি জোরে জোরে উচ্চারণ করে পড়ে শোনালেন। আলেফ, বেই, গিমেল, ডালেত, হে, ভাব, জাইন, শেত, তেত, ইউদ, কফ, লামদ, মিম, নুন, শামেখ, আইন, পাই, জাদিক, কফ, রিশ, শিন এবং তাব। টিবিং নাটকীয়ভাবে ভুরু দুটো নাচালেন। প্রচলিত হিব্রু ভাষায় স্বরবর্ণের উচ্চারণ থাকলেও তা লেখা হয় না। এই জন্যে আমরা যখন হিব্রু অক্ষর দিয়ে বাফোমেট শব্দটি লিখব, তখন সেটা তার 3টি স্বরবর্ণ বাদ দিয়ে লিখতে হবে। 5টি অক্ষর। 5টি অক্ষর? সোফি উত্তেজিত হয়ে বলল। টিবিং সাই দিয়ে আবার লিখতে শুরু করলেন। ঠিক আছে, এখানে হিব্রু অক্ষরে যথাযথভাবে বাফোমেট লেখা হয়েছে। আমি বাদ দেওয়া স্বরবর্ণগুলো লিখছি বোঝার সুবিধার্থে। BAPOMETH, বেই, পাই, মিম, তাফ। এখানে লেখাটার একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটি আপনারা দেখতে পারেন। মনে রাখবেন, টিবিং বললেন, হিব্রু সাধারণত বিপরীত দিক থেকে লেখা হয়, কিন্তু আমরা অ্যাডভার্সটা এভাবেই ব্যবহার করব। এরপর আমাদেরকে বিকল্প স্কিম লিখতে হবে, সবগুলো বর্ণমালাকে পুনরায় বিপরীত দিক থেকে। আরেকটা সহজ রাস্তা আছে। টিবিংয়ের কাছ থেকে কলমটা নিয়ে সোফি বলল, একটা ছোট্ট কৌশল যা আমি শিখেছি রয়্যাল হলওয়েতে। সোফি বর্ণমালার প্রথম অর্ধেকটা লিখল বাম থেকে ডান দিকে, তারপর সেগুলোর নিচে বাকি অর্ধেক বর্ণমালা লিখল ডান থেকে বাম দিকে। ক্রিপ্টো বিশেষজ্ঞরা এটাকে বলে ফোল্ড ওভার। অর্ধেকটা জটিল, পুরোটা পরিষ্কার। এই ছবিটিও স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন।
টিবিং সোফির হাতের লেখাটার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। একদম ঠিক লিখেছেন। হলয়ের ছেলেপুলেরা কাজকর্ম করতে পারছে দেখে খুব ভালো লাগছে। সোফির বিকল্প ম্যাট্রিক্সের দিকে তাকিয়ে ল্যাংডন ভেতরে ভেতরে খুব রোমাঞ্চ অনুভব করল। অ্যাডভার্স শিফারটা যখন প্রথম দিকে পণ্ডিতরা ব্যবহার করেছিল তখন তারাও একই রকম রোমাঞ্চ অনুভব করেছিল। এখন সেই শিফারটাকে শেষাখের রহস্য বলে ডাকা হয়। বছরের পর বছর ধরে ধর্মীয় পণ্ডিতরা শেষাখ নামের শহরটার উল্লেখ দেখে খেই হারিয়ে ফেলতেন। এই নামের কোনো শহর, কোনো মানচিত্র বা দলিল দস্তাবেজের উল্লেখ নেই। তারপরেও এই নামটা জেরিমিয়ান পুস্তকে বারবার উল্লেখ করা হয়েছে। শেষাখের রাজা, শেষাখ নগরী, শেষাখের জনগণ। শেষে একজন পণ্ডিত অ্যাডভার্স শিফার প্রয়োগ করে শব্দটার আসল রূপ বের করেছিলেন। ফলাফলটা ছিল হতবুদ্ধিকর। শিফারের মাধ্যমে দেখা গেল যে শেষাখ আসলে অন্য আরেকটা বিখ্যাত শহরের সাংকেতিক নাম। সংকেত উদ্ধারটা ছিল খুবই সহজ। শেষাখ হিব্রুতে বানান করে লেখা হয় শিন 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 কাফ। এটাকে যখন বিকল্প ম্যাট্রিক্সে ফেলা হয় তখন সেটা হয়ে গেল বিবিএল। বিবিএল হিব্রুতে উচ্চারণ করা হয় বাবেল। শেষাখের রহস্যটা উন্মোচিত হলো বাবেল শহর হিসেবে। কয়েক সপ্তাহের মধ্যে আরও কতগুলো অ্যাডভার্স কোডের শব্দ ওল্ড টেস্টামেন্ট থেকে উদ্ধার করা হলো। উন্মোচিত করা হলো লুকায়িত অর্থগুলো, যা পণ্ডিতরা জানতো না কোথায় ছিল সেগুলো। এই ছবিটা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমরা খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি, ল্যাংডন ফিসফিস করে বলল। নিজের উত্তেজনা দমন করতে পারছে না সে। আর কয়েক ইঞ্চি রবার্ট, টিবিং বলল। সোফির দিকে তাকিয়ে হাসলেন। আপনি প্রস্তুত? সোফি সায় দিল। ঠিক আছে। হিব্রুতে বাফোমেটকে স্বরবর্ণ ছাড়া পড়া হয় BPVMTH। এখন আমরা আপনার অ্যাডভার্স বিকল্প ম্যাট্রিকটা প্রয়োগ করে আমাদের পাসওয়ার্ডের 5টি অক্ষরের অনুবাদ করব। ল্যাংডনের হৃদকম্পন শুরু হয়ে গেল। BPVMTH। সূর্যটার আলো এখন জানলা দিয়ে ঢুকে পড়েছে। সে সোফির বিকল্প ম্যাট্রিকটার দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলতে শুরু করল। বি হলো SH, পি হলো ভি। টিবিং ক্রিসমাসের সময় স্কুলের বাচ্চাদের মতো দাঁত বের করে হাসতে লাগলেন। অ্যাডভার্স শিফারটাতে হয়ে যায়। তিনি একটু থামলেন। বেশ বেশ। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ল্যাংডন মাথা নাড়ল। হয়েছে কি? সোফি জানতে চাইল। আপনারা বিশ্বাস করবেন না। টিবিং সোফির দিকে তাকালেন। বিশেষ করে আপনি। কি বলতে চাচ্ছেন? সে বলল। চমৎকার, নিচু স্বরে বললেন। একেবারে অভূতপূর্ব। টিবিং আবারও কাগজের উপর লিখলেন। এই তো আপনার পাসওয়ার্ড। কাগজের লেখাটা তাদেরকে দেখালেন। SHVPYA। সোফি ভ্যাপাচেকা খেল। এটা কি? ল্যাংডন সেটা চিনতে পারল না। টিবিংয়ের কণ্ঠটা মনে হলো বিস্ময়ে কাঁপছে। এটা হলো, বন্ধুরা আমার, আসলে জ্ঞানের প্রাচীন একটি শব্দ। ল্যাংডন অক্ষরগুলো আবারও পড়ল। এই স্ক্রলটা মুক্ত করবে জ্ঞানের প্রাচীন এক শব্দ। মুহূর্তে সে ধরতে পারল। সে একটুও ভাবেনি এটা জ্ঞানের প্রাচীন একটা শব্দ। টিবিং হাসতে লাগল, আক্ষরিক অর্থেই। সোফি শব্দটা দেখে ডায়ালের দিকে তাকালো। সাথে সাথেই বুঝতে পারল ল্যাংডন আর টিবিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ধরতে ব্যর্থ হয়েছে। দাঁড়ান, এইটা পাসওয়ার্ড হতে পারে না, সে বলল। ক্রিপ্টেক্সের ডায়ালে SH অক্ষরটা নেই। এটাতে তো ঐতিহ্যবাহী রোমান বর্ণমালা ব্যবহার করা হয়েছে। শব্দটা পড়ো। ল্যাংডন তাগাদা দিল। দুটো জিনিস মনে রেখো। হিব্রুতে SHকে S এর মতো উচ্চারণ করা যায়। নির্ভর করে বাচনভঙ্গির ওপরে। যেমন পি অক্ষরটা F এর মতো উচ্চারিত হয়ে যায়। SVFYA। সে ভাবল, বাকরুদ্ধ হয়ে গেল। জিনিয়াস, টিবিং যোগ করলেন। VAF অক্ষরটা প্রায়শই ও স্বরবর্ণে উচ্চারিত হয়। সোফি আবারও অক্ষরগুলোর দিকে তাকালো। সেগুলোর উচ্চারণ কীরকম হয় সেটা চেষ্টা করে দেখল। SOFYA। ল্যাংডন সহজসায়ে মাথা নাড়ল। হ্যাঁ, গ্রিক ভাষায় সোফিয়ার আক্ষরিক অর্থ হলো জ্ঞান। তোমার নামের উৎসটা হলো আক্ষরিক অর্থের জ্ঞান। সোফি হঠাৎ করেই তার দাদুর অভাব অনুভব করল প্রচণ্ডভাবে। তিনি আমার নামে প্রায়োরিদের কিস্টোনটা এনক্রিপ্ট করেছেন। তার গলাটাতে কিছু একটা আটকে গেল যেন। সব কিছুই মনে হচ্ছে নিখুঁত, কিন্তু 5 অক্ষরের ডায়ালটার দিকে তাকাতেই সে বুঝতে পারল আরও একটা সমস্যা রয়ে গেছে। কিন্তু দাঁড়ান, SOPHIA শব্দের তো অক্ষর 6টা।
টিবিংয়ের হাসিটা মিইয়ে গেল না। আপনার দাদুর লেখা কবিতাটার দিকে তাকান, জ্ঞানের প্রাচীন একটি শব্দ। হ্যাঁ, টিবিং ভুরু তুললেন। প্রাচীন গ্রিকে জ্ঞান শব্দটা SOFI বানানে লেখা হতো। সোফি ক্রিপ্টেক্সটার টায়াল ঘোরাতে ঘোরাতে নিজের মধ্যে একটা বন্য উত্তেজনা অনুভব করল। স্ক্রলটা মুক্ত করবে জ্ঞানের প্রাচীন একটা শব্দ। ল্যাংডন আর টিবিং সেটার দিকে তাকিয়ে আছে। মনে হলো তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। SOF। সাবধানে, টিবিং বললেন, খুব সাবধানে। IA। সোফির ডায়ালটা পুরোপুরি মেলালো। ঠিক আছে, নিচু স্বরে সে বলে তাদের দিকে তাকালো। আমি এটা টানছি। ভিনেগারের কথাটা মনে রেখো, ল্যাংডন ভীত কণ্ঠে বলল। সাবধানে। সোফি জানত এই ক্রিপ্টেক্সটা যদি তার ছোটবেলার ক্রিপ্টেক্সগুলোর মতো হয়ে থাকে, তবে সে সিলিন্ডারের দুদিক হাত দিয়ে ধরে আস্তে করে বিপরীত দিক থেকে চাপ দিলেই হবে। পাসওয়ার্ডটা যদি সঠিক হয়ে থাকে, তবে একটা দিকের মাথা খুলে যাবে। তখন সেটার ভেতর থেকে রোল করা প্যাপিরাসটা বের করে নিতে পারবে। কাগজটা ভিনেগারের ভায়ালকে পেঁচিয়ে রোল করা থাকবে। আর যদি পাসওয়ার্ডটা ভুল হয়ে থাকে, তবে বাইরে থেকে চাপ দেওয়ার ফলে ভেতরের লিভারটা কাঁচের ভায়ালটাকে ভেঙে ফেলবে। খুব আস্তে করে টানো, নিজেকে বলল সোফি। সিলিন্ডার অর্থাৎ চোঙাটার দুই মাথা দিয়ে ধরতেই ল্যাংডন আর টিবিং সোফির দিকে ঝুঁকে পড়ল। কোটটার মর্মোদ্ধার করার প্রবল উত্তেজনায় সোফি প্রায় ভুলতেই বসেছিল ভেতরে তারা কি খুঁজে পাওয়ার প্রত্যাশা করছে। এটা হলো প্রায়োরিক কিস্টোন। টিবিংয়ের মতে এটার মধ্যে হোলি গ্রেলের মানচিত্রটা রয়েছে, যাতে ম্যারি ম্যাগদালিন এবং সাংগ্রিল দলিলগুলোর খোঁজ পাওয়া যাবে। অতি গোপন সত্যটার অনিবার্য এক গুপ্তধন। পাথরের টিউবটা ধরে সোফি পুনরায় দেখে নিল ডায়াল করা অক্ষরগুলো ঠিকমতো সারিবদ্ধ করা আছে কিনা। তারপর আস্তে করে সে টান দিল। কিছুই হলো না। আরেকটু জোরে টান দিলে হঠাৎ করে পাথরের মুখটা খুলে গেল। মুখটায় আটকানো অংশটা তার হাতে খুলে এলো। ল্যাংডন আর টিবিং রীতিমতো লাফিয়ে উঠল। সিলিন্ডারের ভেতরে তাকাতেই সোফির হৃদস্পন্দন বাড়তে লাগলো। একটা স্ক্রল। রোল করা কাগজটার দিকে তাকিয়ে সোফি দেখতে পেল সেটা চোঙার মতো কিছু একটা পেঁচিয়ে আছে ভিনেগারের ভায়ালটা। সে বুঝতে পারল অদ্ভুত ব্যাপার হলো ভিনেগারের ভায়ালটা পেঁচিয়ে থাকা কাগজটা নরম পাতলা প্যাপিরাসের নয়, বরং সেটা ভেড়ার চামড়ার। এটা খুবই অদ্ভুত, সে ভাবল। ভিনেগার তো ভেড়ার চামড়াকে নষ্ট করতে পারে না। সে আবারও জিনিসটার দিকে তাকালো। এবার সে দেখতে পেল মাঝখানের জিনিসটা আসলে ভিনেগারের ভায়াল নয়, জিনিসটা একেবারেই অন্য কিছু। কি হয়েছে? টিবিং জিজ্ঞেস করলেন। স্ক্রলটা টেনে বের করুন। সোফি রোল করা চামড়াটাকে টেনে বের করল। এটা তো প্যাপিরাস নয়, টিবিং বললেন। খুব ভারী এটা। আমি জানি, এটা একটা প্যাড। কিসের জন্যে? ভিনেগারের ভ্যালের জন্যে? না। সোফি স্ক্রলটা খুলে পেঁচানো চামড়ার ভেতর থেকে জিনিসটা বের করল। এটার জন্য। ল্যাংডন যখন ভেলামের ভেতর থেকে বের করা জিনিসটা দেখতে পেল, সে খুব আশাহত হলো। ঈশ্বর, আমাদেরকে সাহায্য করো। ভগ্ন হৃদয়ে টিবিং বললেন, আপনার দাদু একজন নির্মম স্থপতি। ল্যাংডন বিস্ময়ে চেয়ে রইল। সব দেখে মনে হচ্ছে এটা সহজ করে তোলার কোনো অভিপ্রায় সনির ছিল না। টেবিলের ওপরে দ্বিতীয় আরেকটা ক্রিপ্টেক্স রাখা, ছোট্ট কালো অনিক্স দিয়ে তৈরি সেটা। প্রথমটার ভেতরেই এটা ছিল দ্বৈতবাদের প্রতি সনির মোহ। দুটো ক্রিপ্টেক্স। প্যারিসে সবখানি এমনটি দেখা যায়, নারী আর পুরুষ, সাদার ভেতরে কালো। ল্যাংডন অনুভব করল সিম্বলিজমের জাল ছড়িয়ে আছে তার সামনে। সাদা জন্ম দিচ্ছে কালো। প্রতিটি মানুষই নারীদের থেকে এসেছে। সাদা নারী, কালো পুরুষ। ল্যাংডন ছোট্ট ক্রিপ্টেক্সটা তুলে নিল। এটা দেখতে অনেকটা প্রথমটার মতো, শুধুমাত্র আকারে অর্ধেক আর কালো রঙের। সে অতি পরিচিত গর্গর শব্দটা শুনতে পেল। অবধারিতভাবেই তারা যে ভিনেগারটার কথা ভেবেছিল সেটাই ছোট্ট ক্রিপ্টেক্সটার ভেতরেই রয়েছে। তো রবার্ট? তার সামনে ভেড়ার চামড়াটাকে মেলে ধরে টিবিং বললেন, আপনি এটা শুনে খুশি হবেন যে আমরা অন্ততপক্ষে ঠিক জায়গাতেই যাচ্ছি। ল্যাংডন পাতলা চামড়াটার দিকে তাকালো। সুন্দর হাতের লেখায় আরও 4টা পংক্তি আছে সেটাতে। এটা ইয়াম্বিক পেন্টামিটারের লেখা। পংক্তিটা সাংকেতিক। ল্যাংডন সেটা পড়ে দেখল। পোপ কর্তৃক সমাহিত একজন নাইট, লন্ডনে আছেন শায়িত। কবিতাটার বাকি লাইনগুলো স্পষ্টতই এমন একটা পাসওয়ার্ড হবে যা দ্বিতীয় ক্রিপ্টেক্সটা খুলতে সাহায্য করবে।
আর সেই ক্রিপ্টেক্সে থাকবে একজন নাইটের সমাধি ফলকের কথা। লন্ডন শহরেরই কোথাও হবে সেটা। ল্যাংডন উত্তেজনায় টিবিংয়ের দিকে তাকালো। আপনার কি কোনো ধারণা আছে এই কবিতায় কোন নাইটের কথা বলা হয়েছে? টিবিং হাসলেন। এটা খুব কষ্টকর কিছু নয়। আমি জানি কোন সমাধিটা আমাদের খুঁজতে হবে। এ ব্যাপারে আমি একেবারেই নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে তাদের থেকে 15 মাইল দূরে কেন্ট পুলিশের 6টি গাড়ি বৃষ্টি ভেজা পথ ধরে বিগিন হিল এক্সিকিউটিভ এয়ারপোর্টের দিকে ছুটে যাচ্ছে। লেফটেন্যান্ট কোলে টিবিংয়ের ফ্রিজ থেকে একটা পেরিয়া মদ নিয়ে ড্রয়িং রুমে ফিরে এলো। ফসের সাথে লন্ডনে না থেকে যেখানে ঘটনাটা সংগঠিত হয়েছে সেই শ্যাতুভিলের ছড়িয়ে ছিটিয়ে থাকা পিটিএস দলটির বেবি সিটিংয়ের দায়িত্ব পালন করছে এখন। এ পর্যন্ত তারা যেসব প্রমাণপত্র খুঁজে পেয়েছে সেগুলো কোনো সাহায্যেই আসবে না। ফ্লোরে একটা বুলেট বিদ্ধ হয়ে আছে। একটা কাগজে অসংখ্য প্রতীক ভরা, আর তাতে লেখা আছে তলোয়ার এবং পেয়ালা, আর একটা রক্তাক্ত কাঁটাযুক্ত বেল্ট। পিটিএস দলটি তাকে বলেছে এটা রক্ষণশীল ক্যাথলিক গ্রুপ ওপাসদায়ের সাথে সংশ্লিষ্ট। সাম্প্রতিক সময়ে তাদের উগ্র আর আগ্রাসী কর্মকাণ্ডের জন্য সংবাদের শিরোনাম হয়েছিল দলটি। কোলের দীর্ঘশ্বাস ফেলল। বড়সড় হলওয়ের দিকে চলে গেল সে। একটা বিশাল স্টাডি রুমে প্রবেশ করল। এখানে প্রধান পিটিএস পরীক্ষক আঙুলের ছাপের জন্য ব্যস্ত রয়েছে। কিছু পেলেন? ঢুকতে ঢুকতে কোলেদ বলল। পরীক্ষক মাথা ঝাঁকালেন। নতুন কিছু না, বাকি ঘরে যাদের ছাপ পাওয়া গেছে এখানেও সেই একই জিনিস। সিলিস বেল্টের আঙুলের ছাপ। ইন্টারপোল এটা নিয়ে কাজ করছে। এখানে যাই পাওয়া যাচ্ছে আমি সেগুলো আপলোডেড করে ফেলছি। কোলের ডেস্কের ওপরে রাখা দুটো এভিডেন্স ব্যাগের দিকে ঘুরল। আর এটা? লোকটা কাজ ঝাঁকালো। অভ্যাসবশত কাজ। যা কিছুই অদ্ভুত পাচ্ছি সবই ব্যাগে রাখছি। কোলেজ সেটার দিকে গেল। অদ্ভুত? এই ব্রিটিশটা খুবই আজব মানুষ। পরীক্ষক বলল, এটা একটু দেখুন। সে ব্যাগ থেকে একটা জিনিস বের করে কোলেদকে দিল। ছবিটা দেখা যাচ্ছে গথিক ক্যাথেড্রাল প্রবেশপথটা ঐতিহ্যবাহী খিলানযুক্ত পথ। সেটা গিয়ে থেমেছে ছোট্ট একটা দরজার দিকে। কোলেদ ছবিটা দেখে ঘুরল। এটা অদ্ভুত। ওটা উল্টে দেখুন। ছবিটার পেছনে ইংরেজিতে কিছু লেখা। ক্যাথেড্রালের সুদীর্ঘ অভ্যন্তরীণ পথটাকে বর্ণনা করা হয়েছে নারীদের যোনি হিসেবে, যা প্যাগানদের গোপন শ্রদ্ধা। এটা খুবই অদ্ভুত। একটা ক্যাথেড্রালের প্রবেশ পথকে বর্ণনা করা হয়েছে। দাঁড়ান, সে মনে করে একটা ক্যাথেড্রালের প্রবেশপথ নারীর যোনিকে প্রতিনিধিত্ব করে। পরীক্ষক সায় দিল। কোলের দ্বিতীয় ব্যাগটা খুলে দেখল। একটা বড় ছবি রয়েছে সেখানে। মনে হচ্ছে কোনো পুরনো দলিলের ছবি। উপরে লেখা আছে লো ডোসিয়ার সিগারেট, নাম্বার 40LML249। এটা কি? কোলেদ জিজ্ঞেস করল। জানি না, সারা বাড়িটাতে এটার কপি ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই এর কপি আমি ব্যাগে ভরে রেখেছি। কোলেদ দলিলটা ভালো করে দেখল। প্রায়রি দ্য সায়ন গ্র্যান্ড মাস্টার্স, জেহেদা গিসোরোস 1188 থেকে 1220, ম্যারি দ্য সেনক্লেয়ার 1220 থেকে 1266, গুইলামে দ্য গিসোরস 1266 থেকে 1307, এডওয়ার্ড দ্য বার 1307 থেকে 1336, জন এ দ্য বার 1336 থেকে 1351, জন দ্য সেনক্লেয়ার 1351 থেকে 1366, ব্লাশে দাভরু 1366 থেকে 1398, নিকোলাস ফ্লামেল 1398 থেকে 1418, রেনে দাজু 1418 থেকে 1480, আয়ারল্যান্ডে দাবার 1480 থেকে 1483, সান্দরো বেত্তিচেল্লি 1483 থেকে 1510, লিওনার্দো দা ভিঞ্চি 1510 থেকে 1519, কন্নেতাবলে দ্য বুরবুয়া 1519 থেকে 1527, ফার্দিনান্দ দ্য গঞ্জাক 1527 থেকে 1575, লুইস দ্য নেভারস 1575 থেকে 1595, রবার্ট ক্লার্ড 1595 থেকে 1637, জে ভ্যালেন্টিন আদ্রেয়া 1637 থেকে 1654, রবার্ট বয়েল 1654 থেকে 1691, আইজ্যাক নিউটন 1691 থেকে 1727, চার্লস রেডফ্লেক 1727 থেকে 1746, শার্ল দ্য লোরেইন 1746 থেকে 1780, ম্যাক্সিমিলিয়ান দ্য লোরেইন 1780 থেকে 1801, চার্লস নডিয়ার
1801 থেকে 1844, ভিক্টর হুগো 1844 থেকে 1885, ক্লদ দেবাসী 1885 থেকে 1918, জ্যাক অক্তো 1918 থেকে 1963। প্রায়োরি দ্য সায়ন। কোলেদ বিস্মিত হল। লেফটেন্যান্ট, আরেকজন এজেন্ট এসে বলল, ক্যাপ্টেন ফর্সেকে একজন খুব জরুরি প্রয়োজনে খুঁজছে, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, আপনি কি ফোনটা ধরবেন? কোলেদ রান্নাঘরে গিয়ে ফোনটা ধরল। আদ্রে ভার্নেট করেছে। ব্যাংকারের পরিষ্কার মার্জিত কণ্ঠটা তার দুশ্চিন্তাকে খুবই কম ঢাকতে পেরেছে। আমি ভেবেছিলাম ক্যাপ্টেন ফর্সে আমাকে ফোন করবেন, কিন্তু এখন পর্যন্ত তিনি করেননি। ক্যাপ্টেন খুবই ব্যস্ত আছেন। কোলেদ জবাব দিল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমাকে আশ্বস্ত করা হয়েছিল আজকের ঘটনার অগ্রগতি সম্পর্কে আমাকে জানানো হবে। কয়েক মুহূর্তের জন্য কোলেতের মনে হলো সে লোকটার কণ্ঠটা চিনতে পেরেছে, কিন্তু কার কণ্ঠ নিশ্চিত হতে পারল না। মশিয়া ভার্নেট, বর্তমানে আমি প্যারিসের তদন্ত কাজের দায়িত্বে আছি। আমার নাম লেফটেন্যান্ট কোলেদ। ফোনে একটা দীর্ঘ বিরতি নেমে এলো। লেফটেন্যান্ট, আমার আরেকটা ফোন এসেছে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে পরে ফোন করছি। সে ফোনটা রেখে দিল। কোলেদ ফোনটা কিছুক্ষণ ধরে রাখল। তারপরেই তার মনে পড়ল, আমি জানতাম, কণ্ঠটা চিনতে পেরেছি। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ল তার মধ্যে। ব্যাংকে সেই ট্রাক ড্রাইভার, নকল রোলেক্স ঘড়ি পরা। কোলেদ এবার বুঝতে পারল ব্যাংকার কেন তড়িঘড়ি করে ফোনটা রেখে দিয়েছে। ভার্নেটও জড়িত। সে মনে করেছিল সে ফর্সেকে ফোন করছে। আবেগতাড়িত হয়ে কোলেদ বুঝতে পারল এটাই তার জীবনের সবচাইতে সাফল্যমণ্ডিত হবার সুযোগ এনে দিয়েছে। সে তখনই ইন্টারপোলকে ফোন করে অনুরোধ করল জুরিখের ডিপোজিটরি ব্যাংকের প্রেসিডেন্ট আদ্রে ভার্নের সম্পর্কিত সব তথ্য যেন খুঁজে দেখা হয়। শুনছিলেন ড্যান ব্রাউনের বিখ্যাত উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর ষোড়শ বা 16তম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।